আই লাভ ইউ অদিতি। কানে সানাইয়ের মতো বেজেই চলেছে ক্রমাগত। হাতে ওর কাজ ওঠে না, পড়াশোনা ভালো লাগে না। সারাক্ষণ চোখের সামনে বকাটে ধ্রুব এলোমেলো কুর্তা গায়ে হেঁটে বেড়ায়। তার ওই মাদক, ওই চোখের চাওয়া, অদিতির ব্যান্ডেজে তার আঙুলের ছোঁয়া, এসব কিছু অদিতির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ধীরে ধীরে অদিতি এলোমেলো হয়ে পড়ছে, ছন্ন ছাড়া বাঁধনহারা মনের বিবাদে ও ক্লান্ত ভীষণ। ওর অবস্থা করুণ। একদিকে ওর পরিবার, অন্যদিকে প্রেম, দুদিকের দ্বন্দ্বে অদিতি মাঝখানে পিষে যাচ্ছে। এই অদিতি, চাপ পড়ে যাচ্ছে তো। তানিয়া অদিতিকে ধাক্কা দিয়ে উঠল। ভাবনার মধ্যেও চমকে উঠল অদিতি। দ্রুত হাত থেকে কেটলি রেখে দিল। পুরো চায়ে ভেসে যাচ্ছে টেবিল। অদিতি দ্রুত কাপড় এনে জায়গা পরিষ্কার করে ফেলল। তানিয়া এসব দেখছিল ও বলল, তোর ইদানিং কি হয়েছে? এমন খুয়ে খুয়ে টাইপ হয়ে গেছিস কেন? অদিতি হাসার চেষ্টা করে চায়ের কাপ হাতে নিল। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কই, তেমন কিছুই না। তানিয়া ওর বেডে বসে অদিতিকে দেখে যাচ্ছে। চা খেতে খেতেও মেয়েটা অন্যমনস্ক। তানিয়া হঠাৎ ঠোঁট টেনে হেসে বলল, তুই প্রেমে পড়েছিস নাকি রে? ধ্রুব ভাই জানে? অদিতি চমকে উঠে দ্রুততার সাথে জবাব দিল। না না, আমি অমন মেয়ে নই। তানিয়া ভ্রু বাঁকালো, বলল, অমন মেয়ে মানে? প্রেম করা পাপ নাকি? অদিতি ঠান্ডা গলায় জবাব দিল, আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় প্রেম শুধু পাপ নয়, বরং মহাপাপ। তুমি আমাদের বাড়িতে গেলেই বুঝবে। তানিয়া অবাক হয়ে তাকালো অদিতির দিকে। এই যুগে এসেও এমন গ্রাম হয় নাকি? অদ্ভুত ব্যাপার। পরপর ও হঠাৎ ধ্রুবর কথা মনে পড়ায় গা ছিঁড়ে বেডে হেলান দিল ফোন হাতে। এক প্রকার অদিতির কথা উড়িয়ে দিয়ে বলল, তোর ধ্রুব ভাই আছে, তোর আবার কিসের চিন্তা? নিশ্চিন্তে থাক। তানিয়া ফোন দেখছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে বিড়বিড় করল, তাকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা আমার, তুমি যদি জানতে সেটা। তানিয়া ফোন দেখছিল। হঠাৎ ও এক প্রকার চেঁচিয়ে উঠে বসলো। অদিতির দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে দেখালো। এই অদিতি, দেখ দেখ। অদিতি ফোনের দিকে ঝুঁকে লেখাগুলো পড়ছে। এমপি কামরুলের দলের 4 জন ছেলে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে। ক্যাপশনের নিচে ছেলেগুলোর ছবি দেয়া। ছবির লোকগুলোকে দেখে অদিতি চমকে ওঠে। এরা তো ওকে সেদিন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তানিয়া চোখ মুখ উজ্জ্বল করে স্বস্তির শ্বাস ফেলে বলল, দারুণ হয়েছে। এগুলো নির্ঘাত ধ্রুব ভাইয়ের কাজ। তো ওকে নিয়ে এক রাতেই যা করেছে, এরপর ওনার আর রিস্ক নেওয়ার কথা না। তানিয়া হেসে হেসে কথাগুলো বললেও অদিতির বুক কাঁপতে লাগলো। ও জিজ্ঞেস করলো, ওরা কি বেঁচে থাকবে নাকি? তানিয়া গাছাড়াভাবে বেডে শুয়ে বলেও জবাব দিল, মনে তো হচ্ছে না। ভাইকে যেভাবে নাচিয়েছে, এতক্ষণে মনে হচ্ছে টপকে গেছে। অদিতির গা হিম হয়ে এলো। ওর জন্য কিছু ছেলেকে ধ্রুব খুন করেছে, আইন হাতে তুলে নিয়েছে। ধ্রুবর বাবা মন্ত্রী, চাইলেও ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব ওদের মতো মানুষদের কাছে। কিন্তু ধ্রুব নিজে। অদিতির হয়রান লাগতে শুরু করলো। ও যা যা দেখেছে এসব কিছু ওর হজম হচ্ছে না। ও দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল। গলা শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অদিতির কি করা উচিত? ও কোন পাগল প্রেমিকের খপ্পরে পড়ল? তারপর কেটে গেছে কটা দিন। অদিতি এখন বেশ সুস্থ, নিয়মিত ভার্সিটি আসা যাওয়া করছে। তবে ধ্রুবকে এড়িয়ে চলছে নিয়মিত। অদিতি চায় না সেদিনের ঘটনার পর ধ্রুবর মুখোমুখি হতে। ধ্রুবর কাছে হয়তো কাউকে খুন করা তার কোনো বড় ব্যাপার নয়, তবে অদিতির কাছে এটা মারাত্মক ভয়ের একটা ব্যাপার। ও চায় না ওর জন্য ধ্রুব নতুনভাবে কোনো পাগলামি বা অপরাধে জড়িয়ে পড়ুক। আর সে দায় নিক অদিতি। তাই ও প্রতিবার ধ্রুবর আড্ডার জায়গা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়েছে। ধ্রুব সেদিন ওকে পুরো ভার্সিটি খুঁজেছে, লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে, অদিতিকে পাওয়া যায়নি। অদিতির হঠাৎ করে শুরু করা এমন আচরণে হতভম্ব ধ্রুব। ও তাই খুঁজে বের করেছে অদিতি হোস্টেলে ফেরার রাস্তা। আজ এখানেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ইয়ামিন। উদ্দেশ্য অদিতি হায়াতকে জন্মের শিক্ষা দেয়া, জানিয়ে দেয়া তার এসব উদ্ভট কাজগুলো ধ্রুবকে যেন আর না দেখায়। অদিতি আজও এই অন্য রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে ওর চোখ গেল ওই রাস্তার মোড়ে ধ্রুব দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অন্যরকম ভীষণ, যেন এক্ষুনি খেয়ে ফেলবে অদিতিকে।
ধ্রুবকে দেখেই সঙ্গে সঙ্গে অদিতির পা থেমে গেল। ধ্রুব বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। ওর রাগী চোখগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে ও দেখে না অদিতিকে। মেয়েটা শুকিয়ে গেছে অনেক। আজও সব সময়ের মতো ঢিলে সালোয়ার কামিজ পরনে। ধ্রুব বারবার এই এক মেয়ের প্রতি এত মুগ্ধ হয় কেন? অদিতি নিজেকে সামলাতে পারছে না। পা বলছে উল্টো দৌড়ে চলে যেতে, অথচ হৃদয় বলছে ধ্রুব কি আগের থেকে আরও সুদর্শন হয়েছে। এই ময়লা টি শার্ট, এলোমেলো চুল কি আগেও এত ভালো লাগতো? দুটি তৃষ্ণার্ত চোখ একে অপরের দিকে চেয়ে রয়েছে। কেটে যায় কয়েক পল, দুজনেরই খবর নেই। ডুবে আছে ওরা একজন আরেকজনের মাঝে। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসছে। অদিতির বুকটা আবারও থেমেছে। খানিক থেমেই শুরু করেছে লাফানো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এসে অদিতির সামনে দাঁড়ালো। ওর চোখ গেল অদিতির কপালের ব্যান্ডেজে। ধ্রুব ছুতে চাইল হাত উঠিয়ে, কিন্তু অদৃশ্য অনধিকার বোধ ওকে আটকে দিল। ধ্রুব হাতটা আবারও নামিয়ে ফেলল। অদিতির চোখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে উঠল, অবশেষে আপনার দেখা মিলে গেল। আমার তো উচিত এবার সিন্নি করানো, রাইট? ধ্রুব টিটকারি করে বলল। অদিতি চোখ নামিয়ে নিল। ধ্রুবর কণ্ঠ এবার কঠিন হলো। কড়া গলায় বলল, আমার থেকে পালাচ্ছিলে কেন? আমি তোমাকে কিছু জানিয়েছি, জবাব চেয়েছিলাম, হ্যাঁ বা না। অথচ তুমি আমাকে কটা দিন ভীষণ খাটিয়েছ অদিতি। ওয়াই? অদিতি অপরাধ বোধে ডুবে গেল। চোখটা নামিয়ে ফেলল, ধীর গলায় জবাব দিল। আপনি? হু? আমি? ধ্রুব ধৈর্য নিয়ে শুনছে যেমন। অদিতি একটু থামে, খানিক থেমে জোরে শ্বাস টেনে বলে, আমাদের যায় না। আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। ধ্রুবকে হতাশ হতে দেখা গেল। এতদিনের অপেক্ষায় এই উত্তর ও আশা করেনি। ধ্রুব অন্যদিকে চেয়ে নিজের এই হতাশা আড়াল করার চেষ্টা চালালো। পরপর অদিতির নিচু হয়ে যাওয়া মুখটার দিকে নিজের মুখ ঝুঁকে এনে ঠান্ডা গলায় শুধু এটুকুই বলে গেল, ফার্স্ট আনসার মাই কোয়েশ্চেন অদিতি। তুমি কি একেবারের জন্য আমার কথা এই কদিনে ভাবুনি? আমি কি একেবারের জন্য তোমার কল্পনায় আসিনি? শুরু থেকে এই সব কিছু থেকে আমি একাই ছিলাম, তুমি ছিলে না। না। অদিতি মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ধ্রুবর চোখে চোখ রেখে মিথ্যে বলার সাধ্য ওর নেই। ধ্রুব অদিতির ঘুরিয়ে ফেলা মুখটার থুতনি চেপে ধরে আবার ওকে নিজের মুখোমুখি আনে। অদিতি মাথাটা নামিয়ে ফেলল। ধ্রুব অধৈর্যের মতো করে অস্থির গলায় বলল, ডোন্ট লাই টু মি অদিতি। তুমি চেয়ে থাকতে আমার দিকে। যখনই আমি তোমার সামনে এসেছি, আমি তোমার চোখে আমার জন্য দরদ দেখেছি। তুমি আমাকে কেন মিথ্যা শোনাচ্ছ? আমি জানি তুমি কি ফিল করো আমার জন্য। ধ্রুব থামে, জোরে শ্বাস টেনে অদিতির হাত টেনে ওকে নিজের দিকে এগিয়ে আনে। হাত ছেড়ে চোখের কোণে আঙুল ছুঁয়ে কাতর গলায় বলল, তোমার চোখ যে কথা বলে, তোমার ঠোঁট কেন সেটা বলতে চায় না অদিতি? কিসের ভয় তোমার? আমি আছি তোমার সাথে। অদিতি চোখ টলমল করছে। ধ্রুবর আঙুল তখনও ওর গাল ছুঁয়ে চোখের কোণ ছুঁয়ে আছে। ধ্রুবকে ও কিভাবে বোঝাবে, আর কিভাবে বোঝালে ধ্রুব কষ্ট পাবে না? অদিতির শ্বাস আটকে পিছিয়ে গেল। ধ্রুবর হাত নেমে গেল নিচে। ধ্রুব হতাশ হয়ে তাকালো। অদিতির চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ল। ও দুহাতে চোখ মুছে থেমে থেমে বলল, আমি ভালোবাসতে জানি না। আমাকে ভালোবেসে আপনি শুধুই কষ্ট পাবেন, আর কিছুই না। ধ্রুব জবাবে বলল, আমি শিখিয়ে দেবো তোমায়। কেন আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকেও কষ্ট দিচ্ছ? আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বরং কষ্ট পাওয়া থেকে বাঁচাচ্ছি। আপনি চলে যান, আমার সামনে আর আসবেন না। আমার হৃদয় এত বড় নয়, বারবার আপনার মুখোমুখি হওয়ার সাহস আমার মধ্যে নেই। অদিতি কথাগুলো বলে দুহাতে চোখ মুছে উল্টো ঘুরে হাঁটা ধরল। ধ্রুব পেছনে ঠায় দাঁড়িয়ে রইল। অদিতির চোখের পানি ওকে আজ এলোমেলো করে দিয়েছে। ধ্রুব অনেকক্ষণ লাগলো পুরো ব্যাপার হজম করতে। অদিতি ততক্ষণে চলে গিয়েছে। ধ্রুব একসময় বুকের বাঁ পাশে হাত রেখে ঘাটটা সামান্য কাত করে ফিচেল গলায় বলে উঠল, তুমি পালাতে থাকো অদিতি, আমি পাকড়াও করতে থাকবো। তুমি হারিয়ে যেতে থাকবে, আমি অন্ধকার দিন একসঙ্গে তোমার পায়ে হাজির করে যাব। তুমি ভয় পেতে থাকো, আমি ধ্রুব তোমার ভয়গুলো নিজের হাতে পিষে ফেলতে থাকবো। যেই প্রান্তে তুমি থাকবে, ধ্রুবকে তোমার সঙ্গে পাবে।
আজ রবিবার। রবিবারে মাথার উপর শনির ন্যায় নেচে যাচ্ছে সূর্য। দুপুরটা বড্ড খড়খড়ে, তীব্র রোদ আর অসহ্য গরমে অদিতির অবস্থা করুণ বেহাল। কোনো রকমে টিউশন করিয়ে বেরিয়েছে সে। রিস্কা খুঁজছে। মহাখালীর এদিকটায় আজকাল রিস্কা মেলে না। অদিতি কপালের ঘাম ওনার আগায় মুছে চোখ মুখ কুঁচকে ফেলেছে। হঠাৎ এক রিস্কা ওর সামনে এসে দাঁড়ালো। রিস্কাওয়ালা মামা রিস্কার প্যাডেল থামিয়ে মুখে হাসি টেনে বললেন, ভাবি চলেন আপনারে হোটেলে নামাইয়া দিই। অদিতি ভ্রু কুচকাল। ভাবি শব্দটা ইদানিং ঘুমের মধ্যেও ওর কানে বাজে। সারাক্ষণ ভার্সিটি রোডে এ না হলে ও ভাবি ডেকেই চলেছে। কোনো ভাইয়ের বউ হয়ে আছে ও খোদা জানে। অদিতি কাঁধের ব্যাগটা এক হাতে চেপে ধরে চাপা স্বরে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনাকে কে পাঠিয়েছে মামা? ধ্রুব ভাইয়া। বলে রিস্কাওয়ালা ইশারা করলো পেছনে। কাউকে খুঁজতে লাগলো যেমন। অদ্বিতীয় অবাক হয়ে পেছনে তাকালেও কেউ নেই সেখানে। ওর মুখ থমথমে হয়ে এলো। যা বোঝার সে বুঝে গেল সে সামনে আসবে না, অথচ ঠিকই অদিতির আশেপাশে না থেকেও কেমন করে সে থেকে যায়। অদিতির ঠোঁটে না চাইতেই হাসি চলে এলো। পরপর ও নিজেকে শাসিয়ে হাসি লুকিয়ে ভ্রু ট্রু কুঁচকে তাকালো। ওপাশ থেকে রিস্কাওয়ালা মামা অদিতিকে এখনও সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, ভাবি আপনি যাইবেন না? ধ্রুব ভাইয়া বকবে আমারে। আবারও এই অসহ্য ভাবি ডাক। অদিতি এবার কিছুটা কঠোর গলায় বলল, মামা, আমি বিয়ে করিনি আপনার কোনো ধ্রুব ভাইকে। আমাকে ভাবি আল্লাহর বস্তে ডাকবেন না। রিস্কাওয়ালা মামা যেন ভারী অবাক হলেন। অদিতির গরম গরম রাগ দেখে উনি মিয়ে গিয়ে বললেন, ভাবি আপনাকেও কি ঝগড়া হয়েছে? ঝগড়া কইরেন না। ধ্রুব ভাইয়া ভালো মানুষ, একদম মাটির মানুষ। রিক্সায় ওঠেন আহেন, রোদে দাঁড়িয়ে আবার কিসের রাগ? অদিতি এবার ইচ্ছে হচ্ছে মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। ভাইয়ের নাই প্রেমের খবর, তার সঙ্গে আবার নাকি রাগ করাও হয়। অসহ্য এবং বৃষ্টি রাগিয়ে মাথার ভেতরটা অবধি দবদবিয়ে উঠল। অদিতি আর দাঁড়ালো না, দ্রুত উঠে বসল রিস্কায়, ব্যাগ কোলের ওপর রেখে বলল, মামা যান তো যান। মামার খুশি কে দেখে। আজ অদিতিকে হোস্টেলে পৌঁছে দিতে পারলেই করকরে 1,000 টাকার নোট মিলবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রিস্কাওয়ালা মামা ধ্রুবর নির্দেশ মতো শেষবারের রিস্কা চালানোর আগে একবার অদিতির জামা ওনা দেখে নিল। কোনোভাবে ওনা ওর চাকায় আটকে গেলে মহা বিপদ হয়ে যাবে। ধ্রুব ভালোর ভালো, খারাপের খারাপ, মাইল লাগাবে ধরে। উনি সাবধানে সব দেখে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে রিস্কা চালানো শুরু করলেন। অদিতি অস্বস্তি নিয়ে রিস্কায় বসে আছে। ওর মনে চলছে অন্য ভাবনা। ধ্রুব এসব করে কি বোঝাতে চাইছে? সে কি সত্যি অদিতির প্রেমিক হয়েছে? অদিতি তাকে ফিরিয়ে দেবার পরেও ওর আশেপাশে থেকে ওকে এভাবে দুর্বল করে দিয়ে কি শান্তি পাচ্ছে ওই ছেলে? অদিতির বুকের মধ্যে ভোঁতা এক যন্ত্রণা হচ্ছে। ওর বেহায়া মন বারবার বেহায়া কিছু করে বসতে চাইছে, অথচ মস্তিষ্ক আটকাচ্ছে ওকে। মাঝ রাস্তায় অদিতির ফোনে কল এলো। রিস্কায় বসে থেকে ফোন রিসিভ করে সে অদিতি সালাম দিল। ফাহিমা ওপাশ থেকে বললেন, কী রে মা, কবে আসবি বাড়ি? তোর কলেজ বন্ধ দিবে কখন রে? অদিতি হালকা গলায় উত্তর দিল। পরশু থেকে ছুটি আছে 7 দিনের, দেখি আসতে পারি কিনা। ফাহিমা এবার একটু দোনামোনা করতে লাগলেন, উসখুস করছেন কিছু বলার জন্য। অদিতি যেন বুঝে ফেলল ও লাই দিয়েই বলল, কিছু বলার থাকলে বলে ফেলো মা। আমার সামনে এত কি ভাবছো? কিভাবে কথাটা উঠাবেন বুঝতে পারছেন না। এই ব্যাপারে ওনার নিজেরও তেমন মত নেই। শুধু স্বামীর চাপে পড়ে মেয়ের চলার পথে বাধা হতে মন চাইছে না। তবুও উনি বললেন অপ্রস্তুত গলায়, আসলে তোর জন্য একটা বিয়ের আলাপ এসেছে। ছেলে পাশের গ্রামের, ঢাকাতেই চাকরি করে। তোর আব্বা রাজি, বলছিলেন যদি আকদ করিয়ে রাখি। অদিতির বুকটা ধক করে উঠল সঙ্গে সঙ্গে। চোখের সামনে ধ্রুবর পাগলাতে মুখটা ভেসে উঠল সেদিন রাতে ধ্রুবর শিহরণ জাগানো একটা ছোঁয়া। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ও চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর থেমে থেমে বলল, মা, এ- এখনই এইসব কেন? আমি তো এখনো পড়াশোনা করছি। ফাহিমা মেয়ের কথার উত্তরে কি বলবেন খুঁজে পেলেন না। একই কথা উনি নিজেই স্বামীকে বলেছেন। তোফাজ্জল এক ধমকে চুপ করিয়ে দিয়েছে। ফাহিমা গলাটা নরম করে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, উঠিও তো নেবে না রে। এবার বাড়ি এলে ওরা যদি দেখে পছন্দ করে তবে পরে কথা এগোবে।
এই কথা শুনে অদিতির বাড়ি যাওয়ার যেটুকু ইচ্ছে ছিল তাও মুহূর্তেই শেষ হয়ে গেল। ওর এতদিন শুধু ধ্রুবর থেকে পালানোর জন্যে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল, আর এখন সেখানেও আরেক বিপদ ছুটে আসছে। এখন কোথায় যাবে অদিতি? অদিতি যেটুকু বলার ছিল সেই কথাটাও মুখ থেকে বের করতে পারল না। বাড়ি না যাওয়ারও আর কোনো অজুহাত দেখাতে পারল না। তবুও চেষ্টা করলো, বলল, আমি রিকশায় আছি মা, আর এই মাসে ছুটি পাবো কিনা এখনো তো নিশ্চিত হয়নি। রুমে গিয়ে তোমার সাথে কথা বলি। ফাহিমা উত্তরে কিছু বলার আগেই ওনার কথার মাঝপথেই ফোনটা কেড়ে নিলেন অদিতির বাবা তোফাজ্জল। বাবার গমগমে গলা শোনার সাথে সাথেই অদিতির শ্বাস আটকে এলো, গা কাঁপতে লাগলো। তোফাজ্জল ভালোমন্দ জিজ্ঞেস করার ধার ধারলেন না, শুরুতেই বলে ফেললেন, অদিতি, তুমি পরশু ট্রেন ধরে বাড়ি আসছো। আমি ছেলেদের কথা দিয়ে ফেলেছি। এখন তোমার বাবার মুখ রাখা উচিত তোমারই। আমি ঠিকই বলছি। অদিতি কিছু বলার সাহস পেল না, হাত কাঁপছে তার। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আসবো আব্বা। তোফাজ্জলকে শান্ত হতে দেখা গেল। উনি গমগমে গলায় বললেন, তোমার ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি। সামনের সপ্তাহে সময় মতো চলে আসবে। আর রিক্সা বসে এত কথা বলার দরকার নেই। রুমে গিয়ে কল করো। অদিতি মাথা নাড়ল, তারপর সালাম দিয়ে কল কেটে দিল। ফোন কেটেও ফোনটা দু হাতে শক্ত করে চেপে ধরল। ধ্রুব পাগল হয়ে যাবে এসব শুনলে। অদিতিও তো ঠিক নেই। ধ্রুবকে যতই ফিরিয়ে দিক, দিন শেষে যেটুকু ফেসে যাওয়ার তো ও ফেসেই গেছে। অদিতির চোখ টলমলে হয়ে যাচ্ছে। ও অনেক কষ্টে কান্না আটকে রাখলো পুরোটা রাস্তায়। এদিকে ওদের পুরো কথোপকথন রিস্কওয়ালা মামা কান খাড়া করে শুনছিল। ধ্রুব সারাদিনের ছোটাছুটি শেষে সবে রুমে ফিরেছে। রুমটা ওর বড্ড অগোছালো। ড্রয়ারের ওপর জিন্স শার্ট ছড়ানো, বিশাল আয়নার কোণে ঝুলছে ঝুলিয়ে রাখা টাওয়াল, বিছানার একপাশে স্তূপ করে ফেলে রাখা কাপড় চোপড়। রুমে ঢুকেই এসব দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। ও ভুরু টুরু কুচকে মহাবিরক্ত হয়ে কাপড়ের স্তূপ একপাশে ছড়িয়ে বিছানায় বসে পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে দেখল। এলোমেলো রুমের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওর মনে হলো, বিয়ে করার পর তার রুম তো আর কখনোই এমন থাকবে না। অদিতি তার গোলগাল নরম হাত দিয়ে ধ্রুবর রুমকে ঠিক গুছিয়ে নেবে, ধ্রুবকে অন্ধকার থেকে টেনে আনবে আলোর দিকে। অদিতির কথা ভাবতেই ধ্রুবর ঠোঁটে মৃদু হাসি ফুটল। ধ্রুবর এখন ইচ্ছে করছে অদিতির কাছে একবার ছুটে যেতে। নতুন প্রেমে পড়লে কি মানুষ এমন পাগল হয়ে যায়? নিজের ভাবনাতেই নিজেই হেসে ধ্রুব মাথার চুল এক হাতে এলোমেলো করে ফেলল। তারপর হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে নিজেকে আগাগোড়া দেখল। আজ রাজন বলেছিল ধ্রুব নাকি বদলে যাচ্ছে, প্রেমের সব সিমটম নাকি ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে সেই সিমটমগুলোই খুঁজে চলেছে। তার মধ্যে কি সত্যি অনেক পরিবর্তন এসেছে? প্রেমে পড়ে কি মানুষ এতটা পরিবর্তন হয়? এমন সময় ফোন এলো। ধ্রুব মুখ স্বাভাবিক করে পুরনো গম্ভীর রূপে ফিরে এসে এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে ফোন নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে কেউ তাকে কিছু বলল। সব শুনে হঠাৎ ধ্রুবর মুখটা থমথমে হয়ে গেল। ও ঠান্ডা গলায় শুধু বলল, করাচ্ছি বিয়ে ওনাকে। ধ্রুব ফোন কেটে পকেটে পড়ল। দ্রুত হেঁটে গিয়ে বিছানার উপর থেকে শার্ট নিয়ে গায়ে দিল। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল রুমের বাইরে। ড্রয়িং রুমে আসতেই পেছন থেকে সৌরভ এত রাতে ছেলেকে বাইরে যেতে দেখে ডাক দিলেন। এত রাতে কোথায় যাচ্ছ? ধ্রুব ফিরিয়েও তাকালো না। ওর এখন বড্ড তাড়া। মাথায় চড়ে আছে ৮০ কেজি ওজনের জেলাসি। ও কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। অদিতি সেই কখন থেকে সামনে বই নিয়ে বসে আছে, কিন্তু তার আজ পড়াশোনায় একদমই মন বসছে না। পুরো মন জুড়িয়ে ধ্রুবর চিন্তা। ওর ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঝে মধ্যে অদিতির মনে হয় ওর মস্তিষ্ক আর ওর নেই, পুরোটাই ধ্রুবর দখলে চলে গেছে। শান্তি দিচ্ছে না এই ভাবনাগুলো ওকে। অদিতি ভাবছে এবার বাড়ি গেলে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা জানলে ধ্রুব কী করবে? কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে হয়তো। শুধু ধ্রুবই নয়, অদিতি নিজেও চাইছে না ছেলেপক্ষের সামনে যেতে। গ্রামের ছাপোষা মেয়ে অদিতি কিভাবে এমন একটা বকাটে প্রেমিকের প্রেমে পড়ে গেল কে জানে। প্রেমে পড়লো তো পড়লো, তার ওপর তার প্রেমে পড়ে এই করুণ হাল। মানুষ কি বলবে? অদিতির ভালো লাগছে না কিছুই। কি করবে? কাকে বোঝাবে মনের এই ব্যথাগুলো? অসহ্যকর এই দ্বিধাগুলো অদিতির মনের এক টানাপোড়েনে হঠাৎ টেবিলের ওপর রাখা ওই ফোন বেজে উঠল।
অদিতির ভাবনার মধ্যেই চমকে উঠল। নাম্বার সেভ করা নেই। ও ভ্রু কুসকে বইটা বন্ধ করে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে একটা থমথমে গলার স্বর ভেসে আসলো। ধ্রুব বলছি, নিচে আসো, আই এম ওয়েটিং। অদিতি চমকে উঠিয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালো। ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে ধরলো, ভালোভাবে নাম্বারটা দেখলো। এটা কি নতুন কোনো নাম্বার তার? ধ্রুব কিভাবে এতবার নাম্বার পাল্টায় ভেবে পাচ্ছে না ও। অদিতি ফোনটা কানে লাগালো ধীর হাতে, ঢোক গিলে সরাসরি বলার চেষ্টা করলো। আ- আমি আসতে পারবো না, রাত অনেক হয়েছে, বাড়ি চলে যান প্লিজ। ওপাশ থেকে ধ্রুব যেন ব্যঙ্গ করে হাসলো, কপালে আঙুল চুলকে নিতে নিতে উপরের দিকে অদিতির জানালার দিকে তাকিয়ে বলল। 5th ফ্লোর, রুম নম্বর 502, রাইট অদিতি? অদিতি চমকে উঠল, দ্রুত গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে নিচে তাকালো। ধ্রুব ওর দিকেই চেয়ে আছে। অদিতি আতকে উঠে বুকে ফু দিয়ে সরে গেল আড়ালে, ভীতু গলায় বলল। আপনি কি বোঝাতে চাইছেন? ধ্রুব এবার কঠোর গলায় স্পষ্ট করে বলে ফেলল। আমি উপরে উঠবো নাকি তুমি নিচে আসবে? আমাকে দয়া করে আর জ্বালিও না অদিতি, আমি চললে ঝাঁঝরা করে ফেলবো তোমাকে, জানো তো। অদিতি ঢোক গিল। একবার বলে দিয়েছে উপরে আসবে মানে চলে আসবেই। যা ঘাটতারা ছেলে, অদিতি অজুহাত দেখানো শুরু করলো এবার। নিচে দারোয়ান আছে। ওপাশ থেকে ধ্রুব হাসে, কৌতুক শুনেছে যেমন তেমন করে বলল। আমার মতো দারোয়ানও তোমার জন্য ওয়েট করছে, বেচারা ঘুমিয়ে ঢুলছে, নিচে নামো তুমি। দারোয়ান ওর নিচে নামার অপেক্ষা করছে। এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অদিতির। এই দারোয়ান অনেক রাগী। রাত 10টা বাজলেই গেট বন্ধ করে ফেলে। রাত 11টায় কিভাবে তার জন্য গেট খুলে রেখেছে? ধ্রুব ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ফোন কাটার আগেও অবশ্য কয়েকবার শাসিয়েছে। ওদিকে অদিতির মন মানছে না। ভেতরের মন বলল, যা, প্রেমিক ধ্রুবর জন্যই তো মন খারাপ করে বসেছিলি এতক্ষণ। কিন্তু মস্তিষ্ক বলল, নিজেকে আটকে রাখ অদিতি, নিজের বিপদ তুই নিজেই ডেকে আনছিস। অতপর শেষ পর্যন্ত মনের কথাই জিতল। অদিতি চাদর দিয়ে পুরো শরীর ঢেকে মুখ লুকিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে আসতেই দারোয়ান মুখ ভরে হেসে দরজা খুলে দিল। অদিতি শুধু অবাক হয়ে দেখছিল দারোয়ানের আচরণগুলো। গেট পেরিয়ে আসতেই দূর থেকে ধ্রুবকে দেখতে পেল। ব্যাস, ওর মন বেপরোয়া গতিতে লাফানো শুরু করে দিল। অদিতি বুকের বাঁ পাশে হাত দিয়ে চোখে ধরে চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। তারপর চোখ খুলে ধীর পায়ে এগিয়ে গেল ধ্রুবর সামনে। ধ্রুব ওর দিকে পিঠ করে আছে। অদিতি আস্তে করে ডাকলো। শুনছেন? ধ্রুব ঘুরে তাকালো। ধ্রুবর চোখ দুটো অদিতির চোখে আটকে গেল। দুজনেই ভেসে গেল অন্য এক দুনিয়ায়। অদিতির মাথা ঢেকে রাখা চাদরে, ধ্রুবর মাথায় ক্যাব। অন্ধকারে দুজন দুজনের চোখে কি এমন দেখলো কে জানে। দুজনের মধ্যে একে অন্যের জন্য যেটুকু রাগ ঈর্ষা ছিল সব দূর দূর করে পালিয়ে গেল। বাকি যেটুকু থাকলো সেটুকু শুধুই ভালোবাসা। একজনের প্রকাশিত প্রেম, অন্যজনের অপ্রকাশিত। অদিতি নিজের চোখ বড্ড কষ্টে সরালো। অন্য পাশে চেয়ে হৃদয়ের যন্ত্রণা চেপে ধিমি গলায় জিজ্ঞেস করল। কেন রেখেছেন? ধ্রুবর ধ্যান ফিরল। ও চোখ সরিয়ে অন্যদিকে চেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। তারপর আবার তাকালো অদিতির দিকে। ধীরে ধীরে ওর চোখে সেই 80 কেজি ওজনের জেলাসি ফুটে উঠল। ধ্রুব ঠান্ডা গলায় বলল। ছেলেটা কি করে? ওই শালা কি আমার চেয়ে অনেক বেশি তোমায় ভালোবেসে ফেলেছে? অদিতি শুরুতে বুঝতে পারল না ধ্রুব কি বোঝাতে চাইছে। ও অবাক চোখে ধ্রুবর দিকে কিছুক্ষণ চেয়ে রইল, জিজ্ঞেস করল। কোন ছেলের কথা বলছেন? ধ্রুব এবার নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। অদিতির হাত টেনে ধীরে নিজের সঙ্গে ওকে মিশিয়ে নিল। অদিতির বাহু দুহাতে দুদিকে চেপে ধরে চোখে চোখ মিলিয়ে চেঁচিয়ে বলে গেল শুধু নিজের ঈর্ষার কথা। কোনো ছেলে পক্ষের সামনে তুমি একদম বসবে না অদিতি, কসম তোমার। যদি বসো তুমি জানবেও না আমি ওই ছেলেকে কি করে ফেলবো। আমি ধীরে ধীরে নিজের রাগ কন্ট্রোল করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে আমার পুরনো রাগ ফিরিয়ে আনতে বাধ্য করিও না প্লিজ অদিতি। ধ্রুবর রাগের পারদ লাফিয়ে লাফিয়ে উঠছিল। ও অদিতির সামনে নিজের রাগী সত্তা প্রকাশ করতে চায়নি, কিন্তু ও নিজেকে আটকেও রাখতে পারেনি। অদিতি বড় বড় চোখে ধ্রুবর রাগ আর ঈর্ষা দেখছিল। ধ্রুবর এই অস্থিরতা দেখে অদিতির ভিতর নড়ে উঠল যেমন। ও ভয়ার্ত মুখে ধ্রুবকে দেখছিল। অদিতির ভয়ার্ত মুখ দেখে আচমকা ধ্রুবর ওর হুঁশে ফিরল। কি করছিল ও এতক্ষণ? ধ্রুব ওর চোখের দিকে চেয়ে আচমকা ওকে ছেড়ে দিল। এলোমেলো দৃষ্টি ফেলে নার্ভাস গলায় নিচু স্বরে বলল। সরি। তারপর ও পেছনে ঘুরে দাঁড়িয়ে গেল।
কোমরে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব চোখ বুজে নিজের রাগটুকু সামলাচ্ছিল, আর অদিতি শুধু অবাক চোখে ওকে দেখে যাচ্ছিল। ধ্রুব এই প্রথমবার ওর উপর এমন রাগ দেখালো। এসব কি শুধুমাত্রই অদিতির ছেলে পক্ষ দেখতে আসবে সেজন্যই? অদিতির হঠাৎ কি যে হলো, ও নিজের অজান্তেই হাত বাড়িয়ে ধ্রুবর বাহু স্পর্শ করলো। ধ্রুব অবাক হয়ে ফিরে তাকালো। ওর হাতের দিকে একবার তাকিয়ে অদিতির চোখের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে শান্ত করার ভঙ্গিতে বলল, একটু শান্ত হন প্লিজ। আমি রাজি নই এই বিয়েতে। আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। ধ্রুব স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ওর চোখ দুটো অদিতির চোখে আটকে আছে। অদিতির হাতটা তখনও ধ্রুবর শক্তবাহু ছুঁয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে চেয়ে। তারপর হঠাৎ ধ্রুবর পুরুষালী মনে মনে খুশি দৌড়ঝাঁপ করে উঠল। তার অদিতি কি আজ তাকে কৈফিয়ত দিচ্ছে? এই অধিকার কি সে ফাইনালি পেয়েই গেছে? রাত বাড়ছে। আদর থেকে কটা কুকুরের ডাক ভেসে আসছিল। অদিতি ধ্রুব হাঁটছে ফুটপাত ধরে। অদিতির গা চাদর দিয়ে ঢাকা, ধ্রুবর মাথায় ক্যাপ। অদিতি দুহাতে গায়ের চাদর শরীরের সঙ্গে চেপে ধরে জড়সড় ভঙ্গিতে হাঁটছে ওর পেছনে ধ্রুব। ধ্রুবর মুগ্ধ চোখ দুটো অদিতির পিঠে ঝুলনো বেনুনি দেখছিল। হাঁটার তালে অদিতির বেনুনি নড়ছিল। ভীষণ সুন্দর দৃশ্য ছিল এটা। অদিতি বলা শুরু করলে ধ্রুবর ধ্যান ভাঙে। অদিতি বলে গেল, আমি লক্ষ্মীপুরে ভীষণ অজপাড়া গ্রাম থেকে এসেছি, যেখানে প্রেম ভালোবাসা পাপ নয় বরং মহাপাপ। ধ্রুব অবাক হয়ে তাকালো অদিতির দিকে। অদিতি ঢোক গিলে আবারও বলতে থাকে, আমাদের গ্রামে একটা ছেলে মেয়েকে একসঙ্গে সন্দেহভাজনভাবে দেখা গেলে ওদের নিয়ে গ্রামের পঞ্চায়েতে সালিশ বসানো হয়। নিষ্ঠুরভাবে অপমান করা হয় ছেলে মেয়ের দুই পরিবারকেই। বিচার বসে ওই ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় এবং ওদের পরিবারকে একঘরে করে দেওয়া হয়। ধ্রুব এবার ভীষণ অবাক হলো, জিজ্ঞেস করলো, এ যুগে এসেও এমন? ইম্পসিবল। অদিতি শুনে মলিন হাসল, বলে যায় নিজের কথাগুলো। এসবের পেছনে ওদের যুক্তি প্রেম হারাম। হারাম সম্পর্কে আল্লাহর আযাব আসে, গ্রামের বরকত কমে যাবে। ধ্রুব শুনে যায় শুধু। অদিতি বলে, ওই প্রেম জড়ানো ছেলে মেয়ের পরিবারকে কিভাবে দেখা হবে সামাজিকভাবে, সমাজে তাদের অবস্থান কেমন থাকবে, সবাই ওদের সঙ্গে কেমন ব্যবহার করবে, কতটা ব্যবসায়িক লেনদেন হবে, এসব কিছুকে সিদ্ধান্ত নেয় জানেন। ধ্রুব প্রশ্নবোধক চোখে তাকালো। অদিতি জোরে একটা শ্বাস টেনে আকাশের দিকে চেয়ে উত্তর দিল, আমার আব্বা তোফাজ্জল হায়াত। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল তৎক্ষণিক। অদিতি আকাশের থেকে চোখ সরিয়ে আবার রাস্তার দিকে তাকালো। হেঁটে যেতে থেকে বলতে থাকে, ছোটবেলা থেকে আমাকে আমার ছোট ভাই বোনকে ভীষণ রক্ষণশীলভাবে বড় করা হয়েছে। আব্বার অনেক ভয়, উনি প্রেমের এতটা বিরোধী, ওনার মেয়ে প্রেমে জড়ালে ওনার মুখ থাকবে না, গ্রামের লোক ছিছি করবে। ধ্রুব ঠান্ডা গলায় প্রশ্ন করল, অ্যান্ড ফর দ্যাট তুমি আমাকে এতদিন ধরে ফিরিয়ে দিচ্ছ, রাইট? অদিতি ধ্রুবর দিকে তাকালো একবার, পরপর চোখ সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের পরিবার মূলত আব্বার উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে। ছোটবেলা থেকে মায়ের কোনো সিদ্ধান্ত আমাদের পরিবারে খাটেনি। আব্বা যা বলতেন সেটাই ফাইনাল কথা ছিল। ধ্রুবর হঠাৎ মনে পড়ে গেল নিজের মায়ের কথা। ও হাঁটতে হাঁটতে কল্পনা করে যায়, ওর মা জীবিত থাকা পর্যন্ত ওদের পরিবার মোটেও এমন ছিল না। সুখের সংসার ছিল ওদের। মায়ের প্রতি ধ্রুবর বাবা ভীষণ যত্নবান ছিলেন। সব সিদ্ধান্তেই স্ত্রীর মত চাইতেন। ধ্রুবর চোখে ভাসে সেদিনের সুন্দর স্মৃতিগুলো। ওদের পরিবারও তো কত সুন্দর ছিল, আদরে ছিল। তারপর একটা রাত এলো, সেই রাত ধ্রুবর থেকে সবকিছু কেড়ে নিল সমূলে। ওর শখের পরিবার। অদিতি এবার ঘুরে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তাকায়, ওর চোখ দ্বিধান্বিত। অদিতি টলমল চোখে চেয়ে বলে, আমি ঢাকায় আসার সময় আব্বা ভীষণ বিরোধী ছিলেন। উনি চাননি আমি ঢাকা আসি। ঢাকা আসলে আমি ওনার নজরের বাইরে চলে যাব। আর যদি প্রেমে জড়িয়ে যাই, আব্বা মূলত এটারই ভয় পাচ্ছিলেন। এবার ধ্রুবর দিকে অসহায় চোখে চাইল। ধ্রুবর দৃষ্টি অদিতির চোখের দিকে। অদিতি ধ্রুবর ওই নেশালো স্থির চোখের দিকে চেয়ে ঢোক গেলে কান্না আটকে রেখে বলে গেল, তারপর এখানে এসে আমার দেখা হয় আপনার সঙ্গে। একটা বেপরোয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেদিন আমার সামনে সিগারেট মুখে নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি সেদিন একটা ওয়াশরুমে একটা ছেলের সঙ্গে প্রথম দাঁড়িয়েছিলাম। আমি আটকে গিয়েছিলাম ওই দিন। আমাদের গ্রামের একটা দৃশ্য আমার চোখে ভাসছিল। গ্রামের পঞ্চায়েত, সালিশ, আবার বিচার করা, সব একের পর এক আমি নিজের চোখের সামনে দেখে যাচ্ছিলাম। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনার দিকে দুবার না তাকিয়ে দৌড়ে চলে এসেছিলাম সেখান থেকে। তারপর আবার আপনাকে নিয়ে ছড়িয়ে যাওয়া গুজব, আরও কত কি বিশ্রী কথা।
আমি সেদিন 2 চোখে অন্ধকার দেখেছিলাম, বারবার আব্বাকে দেখছিলাম আমি, যে সবার সামনে আঙুল তুলে বিচার করছে আমার। ভেতরে ভেতরে এই চিন্তাগুলো আমাকে মানসিকভাবে পাগল করে দিচ্ছিল। ধ্রুব তাকিয়ে আছে অদিতির দিকে। ওর চোখ ভীষণ শান্ত। অদিতি নিজের কান্না আর আটকে রাখতে পারল না, চোখের জল ফেলে দিল, বলল, যে আব্বা লোকের প্রেমের উপর আঙুল তোলেন, লোকের প্রেমের কারণে ওর পরিবারকে শাস্তির কাঠগড়ায় তুলেন, তার মেয়ে যদি প্রেম করে আব্বা মরে যাবেন, বিশ্বাস করুন। আব্বার কাছে নিজের সম্মান, নিজের গৌরব ওনার সন্তানদের থেকেই আগে। আমার ব্যাপারে এসব জানতে পারলে ওনার হাতে সবচেয়ে প্রথম খুন হব আমি। নিজের সম্মান রাখতে, মানুষের সামনে নিজেকে মহান প্রকাশ করতে উনি সবার সামনে আমার বলিদান দিবেন এবং লোককে বলবেন তোফাজ্জল হায়াত নিজের মেয়ের বেলাতেও কোনো কম্প্রোমাইজ করেনি। নজির তৈরি করেছেন গ্রামে। আমার মন, আমার প্রেম, আমার মৃত্যু ওনার কাছে নস্যি, বিশ্বাস করুন। কেঁদে যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে থাকে। অদিতির 2 চোখে পানি ভেসে যাচ্ছে। ও মাথা নিচু করে কেঁদে যাচ্ছে ক্রমশই। ধ্রুব শুধু দেখে যাচ্ছে। ধ্রুব কান্না দেখে অধৈর্য হলো। এগিয়ে গেল 2 কদম, পরপর আচমকা আটকে গেল কোনো অজানা বাধায়। ওর হুঁশ ফেরে। অদিতিকে ওর ছোঁয়ার কি কোনো অধিকার আছে? অদিতি কি আদৌ কখনো দেবে ধ্রুবকে সেই অধিকার? আজ প্রথম ধ্রুব কেন যেন অদিতিকে শান্ত করতে পারছে না, ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে পারছে না, গালে হাত দিয়ে ওর কান্না ভেজা চোখ মুছে দিতে পারছে না। এতটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেল দুজনের মধ্যে আজ। অদিতি একসময় নিজে নিজেই শান্ত হলো, দুহাতে এলোমেলোভাবে চোখ মুছে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুবর স্ত্রী শান্ত 2 চোখের দিকে চেয়ে ভারী শ্বাস ফেলতে ফেলতে বলল,